মিঠি প্রেগনেন্ট নই, মিঠির অন্য একটা রোগ হয়েছে জানতে পারলো পরবর্তী রিপোর্টের মাধ্যমে। নতুন মিঠি কমলিনী খুশি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় এদিকে মিঠি বসে টেনশন করতে থাকে, ঠিক তখনই দেখা যাবে কমলিনী বোঝাতে থাকে। কমলিনী বলে, দেখ মা, যা হওয়ার তো হয়ে গিয়েছে, এখন টেনশন করলে তো হবে না, বাচ্চাটাকে তো একটা সুস্থ জীবন দিতে হবে, বাচ্চাটাকে মানুষ করতে হবে। বাচ্চাটাকে তুই এই পৃথিবীর আলো দেখাতে যাচ্ছিস, কত বড় একটা দায়িত্ব পালন করতে যাচ্ছিস, তুই ভাবতো বুঝতে পারছিস মা? আর তখন মিঠি বলে, পেরেছি মা, সব বুঝতে পেরেছি, আমার শুধু একটাই টেনশন, সবাই যদি আগে থেকে বুঝে ফেলে তাহলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে। সবকিছু, তোমাদের সমস্ত পরিকল্পনা শেষ, আমারও পরিকল্পনা শেষ। বাচ্চাটাকে সারা জীবন একটা অবৈধ তৎমা নিয়ে বেঁচে থাকতে হবে। আর তখন দেখা যাবে কমলিনী বলে, সেই জন্যই তো তোর নতুন কাকু এত ব্যবস্থা করছে, এতটা দৌড়ঝাঁপ পাচ্ছে শুধুমাত্র তোর জন্য। আর তখন বলে, তুই বুঝতে পারছিস না রে মা? এরপর বলে, কে বলছে যে বুঝতে পারছি না? বুঝতে পারছি মা, সব বুঝতে পারছি, কিন্তু তাহলে কি তাই বলে টেনশন হবে না? আর তখন বলে, না, টেনশন হবে না। নতুন বলে, তুই একদম টেনশন করবি না, তোর সমস্ত টেনশন তুই আমাদের উপর চাপিয়ে দে। আর তখন দেখা যাবে সেখানে বর্ষা চলে আসে। বর্ষা এসে তখন বলতে থাকে, আসবো? দেখা যাবে বর্ষাকে দেখে কমলিনী বলতে থাকে, তুমি এখানে? আর তখন বলে, হ্যাঁ মা। তখন বলে, মামুনি, তোমাদের জন্য চা বানিয়েছি, কিন্তু তোমরা ঘুম থেকে উঠেছো কিনা সেটাই জানি না। আর তখন কমলিনী বলে, কেন উঠবো না, ঘুম থেকে উঠেছি তো, এই তো, আমরা তো অনেক আগেই ঘুম থেকে উঠে গিয়েছি, তাই না ওঠার তো কিছু নেই। তখন বর্ষা বলে, হ্যাঁ, সেই জন্যই তো সবার জন্য চা করেছি। মিঠি, চা খাবে তো? না না, তুমি তো আবার খাবার দাবার খেতেই পারছো না, তোমার তো খেতে ভালো লাগছে না। তখন মিঠি কিছুই বলে না। এরপর বর্ষা বলতে থাকে, হ্যাঁ, তোমার যে কি হয়ে গেল, এই যে বমি করছো, শরীরটাও তো ঠিক হচ্ছে না। তখন মিঠি বলে, মানে কি বলতে চাইছো? তখন বর্ষা বলে, না, এমনিতেই এমনিতেই বলছিলাম আর কি, তোমার এরকম অবস্থা হচ্ছে না, তুমি তো কিছু খেয়ে রাখতেই পারছো না, জানো তো, তোমার মনে হয় টক খেলে ভালো লাগবে। মিঠি তখন বলে, তোমাকে কে বলেছে যে আমার টক খেলে ভালো লাগবে? তখন বর্ষা বলে, না, আসলে আমাদের বাড়ির পাশে একজনের না এরকমই বমি হচ্ছিল, তারপর শরীর খারাপ করতো, তখন তো আমার মাকে দেখেছিলাম যে তাকে একটা আচার বানিয়ে দিয়েছিল, তার না সেই আচারটা খুব ভালো লাগতো, তাই তোমাকে বলবো যে তোমারও আচারটা খেতে ভালো লাগবে, তাই তোমাকে আচার করে দিব, ঠিক আছে? তুমি তো খাবার দাবার কিছুই খেতে পারছো না, সেই জন্যই বলছি। তখন দেখা যায় মিঠি বর্ষার কথার মানে বুঝে যায়, কিন্তু কিছুই বলে না। এরপর বলে, মানে বর্ষা বলে যে, ওরে মা, আমি নাকি এই যে করি না, আমার কথার না আসলেই আসলেই কোনো মানে, আসলে উনি তো প্রেগনেন্ট ছিল, উনি তো বিবাহিত, আর তুমি তো প্রেগনেন্ট নয়, তাই না? আমার না ভুল হয়ে গিয়েছে মিঠি, তোমাকে ভুলে আমি এই সমস্ত কথা বলে ফেলেছি। আমার মাথায় না কিচ্ছু আসে না, আমি যে কখন কি বলি, কখন যে কি করি না, কিছুই বুঝতে পারি না। আর তখন মিঠি বলে, শোনো বর্ষাদি, হ্যাঁ, তুমি তো এই কথাগুলো বলবেই, তুমি তো এই কথাগুলো নিয়েই থাকো, তুমি কি সরাসরি আমাকে কিছু বলতে চাও? আমার তো মনে হচ্ছে তুমি সরাসরি আমাকে কিছু বলতে চাও, শুধুমাত্র বলতে পারছো না। তখন বর্ষা বলে, না না মিঠি, তোমাকে আমি কি বলতে চাইবো বলো তো? তোমরা তো এখানে কথা বলছিলে, তার জন্যই বলছিলাম। আচ্ছা রতন কাকু, চা খাবেন না? তখন বলে, হ্যাঁ খাবো তো। এরপর বলে, আমরা একটা কথা বলে আসি, মিঠির কোর্সের ব্যাপারে কথা বলছি। তখন বর্ষা বলে, ও কোর্স, কি কোর্স? আর তখন বলে, তুমি বুঝবে না। এরপর বলে, হ্যাঁ, সেই জন্যই তো বলছি, বুঝবো না বলে যে আর কতদিন লাগবে। আর তখন নতুন বলে, এই 5-6 মাস লাগবে। তখন কমলিনী অবাক হয়ে যায়। বর্ষা বলে, হ্যাঁ, 5-6 মাস তো লাগবে, এর মধ্যে হয়ে যাবে। আর তখন বলে, মানে কি হয়ে যাবে? আর তখন বলে, শোনো, ও কোর্সটা করবে, তার জন্য তোমার নতুন কাকু সবকিছু রেডি করেছে। তখন বলে, হ্যাঁ, তা তো হবেই, তারপর তারপর তো বিয়ে হয়ে যাবে, আর কোনো ঝামেলাই থাকবে না। তখন নতুন বলে, হ্যাঁ, বিয়ের আগে যদি কোর্সটা করে ফেলে তাহলে বিয়ের আগে, মানে বিয়ের পরে আর কোনো ঝামেলা থাকবে না, বিয়ের পর তো ওকে নাও যেতে দিতে পারে, নিজেদের মতো করে নিজেরা সময় কাটাতে পারে। সেই জন্যই বিয়ের আগে আগেই কোর্সটা শেষ করে, যারা হাত পা হয়ে পড়াশোনা শেষ করে বিয়েটা হবে, সেটাই ভালো হবে। তখন বর্ষা বলে, হ্যাঁ, তাই তো, ঝামেলা বাড়ানোর আর কি দরকার, সব জঞ্জাট ছেড়ে ফেলে তারপর বিয়ে করুক। তখন কমলিনীও তাকিয়ে থাকে বর্ষার দিকে। বর্ষা তখন হাসে আর বলে, হ্যাঁ, আমি যে কি বলি না। তখন মিঠি বলে, শোনো বর্ষাদি, তুমি তো পড়াশোনা করোনি, তুমি পড়াশোনার মানেটা কি বুঝবে, তাই না? যারা পড়াশোনা করে না তাদের মাথায় আর সেই পড়াশোনার জ্ঞানটা কোথা থেকেই বা আসবে?
তোমার মাথাতেই বা কোথা থেকে আসবে? আমি না বুঝতে পারিনি। সেই জন্য সেই জন্য হয়তোবা রাগ করে ফেলেছি। কিন্তু আমার কি দোষ বলো তো? তোমারই সমস্যা। তুমি তো পড়াশোনা করোনি, তার জন্যই। এর থেকে বেশি কিছু তুমি কি করে জানবে? আর তখন বর্ষা বলে, শোনো মিঠি, তুমি ওকে পড়াশোনা নিয়ে খোঁটা দিচ্ছ, সেই জন্য এই কথাগুলো বলছো। আমি জানি তোমার রাগ হচ্ছে, কিন্তু আমার না, বিশ্বাস করো, তোমার কথা শুনে কোনো রাগ হচ্ছে না। কারণ আমি যা বলেছি ঠিকই তো বলেছি। আমি শুধু তোমাকে বলছিলাম যে তুমি পড়াশোনা শেষ করে বিয়েটা করো। কিন্তু এখন বিয়েটা হলে কত ভালো হতো বলো? আর তখন বলে, এখন তো আর বিয়েটা হচ্ছে না, তার জন্যই তো আমার মন খারাপ। আর কিছুই না, বিশ্বাস করো, এমনিতেই কথাগুলো বললাম। তারপর সবাইকে নিয়ে বর্ষার নিচে খেতে আসে। এরপর দেখা যাবে সন্ধ্যাবেলা মিঠিকে কমলিনী খাওয়াচ্ছে। তখন নতুন এসে বলে, কমলিনী, ওপরে এসো। মিঠি মা, তুমিও আসো। এরপর সবাই মিলে ওপরে চলে যায়। তারপর দেখা যাবে বর্ষা এদিকে বলে, সবাই উপরে চলে গেল, নিশ্চয়ই কোনো কথা হবে। আরে আমি এখানে থাকবো? না না, আমাকেও যেতে হবে। কি কথা হয় সবটাই আমাকে জানতে হবে। এই বলে ওদের পিছনে পিছনে বর্ষাও চলে আসে। আর তখন যখন কথা বলতে থাকে, সেই মুহূর্তে আড়াল থেকে বর্ষা সবটা দেখতে থাকে। এদিকে আড়াল থেকে বলছে, নিশ্চয়ই কোনো গোপন কথা বলছে, আমাকে রেখে সব কথা বলা কি ভেবেছে আমি শুনতে পারবো না? আমি তো শুনবো, আজকে সব কথা শুনে ছাড়বো। এই বলে বর্ষা পিছন পিছন গিয়ে সবটা আড়াল থেকে দেখছে। আর তখন এদিকে দেখা যাবে কমলিনী, মানে এদিকে নতুন নতুন সমস্ত রিপোর্ট হাতে নিয়ে আসে। আর তখন কমলিনী বলে, এখানে কি ইউরিন টেস্টটা আছে? তখন দেখা যায় নতুন বলে যে না, ইউরিন টেস্টের কাগজটা এখনো দেয়নি। বললো কিছু একটা প্রবলেম পেয়েছে, কালকে দেবে। আর তখন মিঠি বলে, মানে কালকে দেবে মানে কি সমস্যা পেয়েছে? তখন বর্ষা লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকে, কিন্তু কিছুই শুনতে পাচ্ছে না। কমলিনী বলে, আর কি হবে? আমার মেয়ে তো আমার মতোই কপাল হবে, আর তো কিছু হবে না। তখন মিঠিল বলে, কাকিমা, তুমি এই কথাগুলো কেন বলছো? আমার তো সেটাই ভয় করছে যে মিঠি কি সত্যি অন্য কিছু হলো কিনা, সেই জন্যই। তখন কমলিনী বলে, না, আর কি হবে? কপালের দোষ, সব কপালের দোষ। নতুন তখন বলে, আচ্ছা কমলিনী, তুমি কেন তোমার সঙ্গে মেয়েকে মানে তুলনা করো বলো তো? তোমার কপালের সঙ্গে এই সমস্ত কথা বলতে আমি বারণ করছি না। এটা হলো মিঠির ডায়েট চার্ট। মিঠি কি খাবে না খাবে এখানে সবকিছু আছে, বুঝতে পেরেছো? মিঠির কাছে দেবো? কমলিনী তখন বলে, না, খাবার দাবার তো আমিই খাওয়াবো, তাই আমিই নিচ্ছি। নতুন বলে, ঠিক আছে, আরেকটা সুখবর আছে। তখন বলে, আমাদের বাড়িতে না আরেকটা মেয়ে আসবে। কমলিনী তখন বলে, আরেকটা মেয়ে মানে কে আসবে? তখন বলে, আমাদের ইনস্টিটিউটে নতুন এসেছে। সে আবার একটু পাগলের মতো, মাথায় মনে হচ্ছে একটু সমস্যা আছে। কমলিনী বলে, মাথায় সমস্যা মানে? তখন বলে, হ্যাঁ, সে নাকি সব সময় ঘুমোতে গেলে, সবকিছু করতে গেলে আমাকে দেখছে আর কান্নাও করছে। তারপর আবার আমাকে ছাড়া নাকি কিছু ভাবতেও পারছে না, শুধুমাত্র সারাক্ষণ আমাকেই দেখছে। তখন তো মিঠিলে কথাগুলো শুনে অবাক হয়ে যায়। কমলিনী হাসতে থাকে আর বলে, বাবা, এটা আবার কে গো যে তোমাকে দেখছে? কেন, তোমার আবার প্রেমে টেমে পড়ে গেল না তো? নতুন তখন বলে, শোনো, সব সময় না এই কথাগুলো বলবে না। থাকে না এরকম অনেক সময়, যে অনেকেই তো থাকে যে যারা একজন টিচারকে এরকম ভাবেই ভালোবাসে। তখন মিঠিল বলে, হ্যাঁ, এরকম স্টুডেন্ট না অনেক থাকে। আর নতুন কাকু, নাম কি মেয়েটার? তখন নতুন বলে, কেন, তুমি কি আবার ফোন করবে নাকি, কথা বলতে যাবে নাকি? মিঠিল তখন বলে, না, জিজ্ঞাসা করলাম। আর তখন মিঠি বলে, আচ্ছা, আমার থেকে আবার বেশি ভালোবাসবে না তো তোমাকে? তখন নতুন এগিয়ে আসে আর বলে, আমার পাগলি মেয়ে, তোর থেকে আমার বেশি ভালো আমায় কি কেউ বাসতে পারে? পারে না, তুই তো আমার একমাত্র মেয়ে। ওইদিকে বর্ষা সবটা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, ওনারা কি নিয়ে কথা বলছে, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, ফিস ফিস করে যে কি বলছে, কিছুই তো শুনতে পাচ্ছি না। নতুন কমলিনীকে বলে, আচ্ছা কমলিনী, তোমার কি হয়েছে? তখন বলে, না না, আমি ভাবছি যে মেয়েটার বয়সটা কেমন, আর মেয়েটা দেখতে কেমন গো? ওদিকে বর্ষা মনে মনে বলছে, কি ব্যাপার, নতুন কাকু এটা আমার শাশুড়ি মেয়ের হাতে কি কাগজ দিল? সম্পত্তি ভাগাভাগির নয় তো? আলমারিতেই তো রেখেছে। আমার আমার শাশুড়ি মায়ের আবার একটা জিনিস ভালো আছে, যে আলমারিতে না যেই জিনিসটাই রাখুক চাবিটা ঝুলে রাখে, আর নয়তো খোলাই রাখে। এই জিনিসটা আমার ভালো লেগেছে। হ্যাঁ, খোলা রাখলে রাখবে, আর যদি না রাখে, আমি তো ভাঙতে জানি, আমি ভেঙে নিশ্চয়ই দেখবো। একবার যদি দেখি না যে ওটার মধ্যে কি আছে, এরপর আমি মজা দেখাবো। আমাকে তো আর কম অত্যাচার তোমরা করোনি। আমার বাপের বাড়িতে আমাকে ফেলে রেখেছিলে, সেই কথা কি আর আমি ভুলে গিয়েছি?
আমি আমি কিছুতেই তোমাদেরকে ছাড়বো না। আমি সেই প্রতিশোধ নিয়েই ছাড়বো। এই সমস্ত ভাবতে থাকে বর্ষা দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর সবটা ভেবে নিজেই হাসতে থাকে। তখন বলে ওই সম্পত্তিতে রুদ্র ভাগাভাগি আছে কিনা সেটা তো দেখতে হবে। আর যদি সেটা কোনো না হয় তাহলে তো আমাকে দেখতেই হবে। আমার কপাল চেঞ্জ করব এটা দিয়েই। আমাকে এরা অনেক জ্বালিয়েছে। আমাকে তো এই বাড়িতে আনতেই চায়নি। এবার দেখো না আমি কি করি, এই কথাগুলোই ভাবতে থাকে। অন্যদিকে দেখা যাবে নতুন কমলিনীকে বলে, কি যে বলো না, মেয়েটাকে দেখতে তো একদম ভালো মানুষের মতো। কমলিনী জিজ্ঞেস করলে এরপর মেয়েটা মানুষ এই সমস্ত বললে, তখন কমলিনী বলছে মেয়েটা তো মানুষ, মানুষ তো মানুষের মতোই হবে। সেই জন্যই তো আমি তোমাকে বললাম যে মেয়েটা দেখতে কেমন। মিঠিল বলে, শোনো নতুন কাকু, কেউ দেখতে ভালো কেউ দেখতে খারাপ, চেহারার তো একটা আর্ট আছে। সেটাই হয়তো বা কাকিমা জিজ্ঞেস করছে। তখন নতুন বলে, দেখো আমি তো এরকম ভাবে দেখিনি। আর মানুষ মানুষের মতো দেখতে, ও আমার মেয়ের বয়সী, এই কথাগুলো এখানে ভাবার কি আছে? তখন কমলিনী বলে, না আমি এমনি বলছিলাম আর কি, এমনিতেই জিজ্ঞাসা করলাম। তখন মিঠি বলে, আচ্ছা মিঠিল দি, চলো এবার আমরা নিচে যাই। নিচে না গেলে নিচে তো আরেকজন আছে, তখন তো সে আবার ভাববে তাকে ছেড়ে সব কথা আমরা বলে ফেলেছি। তখন বলে, হ্যাঁ ঠিকই বলেছিস, চল আমরা নিচে যাই। নিচে গিয়ে বরঞ্চ ওনার সাথে থাকি। ওদিকে বর্ষা এটা দেখে তাড়াতাড়ি করে নিচে নেমে যায়। তারপর দেখা যাবে কমলিনী নতুনকে বলে, আচ্ছা আমি দেখতে কেমন? তখন তো নতুন এ কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, কি বলছো তুমি কমলিনী? তখন কমলিনী বলে, হ্যাঁ আমি দেখতে কেমন? আমি দেখতে ভালো নাকি খারাপ বলো না? তখন নতুন বলে, দেখো তুমি আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ সুন্দরী। সেটা যে যাই বলুক না কেন, যেই সামনে আসুক না কেন, আমি সব সময় তোমাকেই ভালোবাসি। সবার থেকে তুমি আমার কাছে সেরা। আর যাই হোক না কেন, তুমি যেরকমই হও না কেন, তোমার থেকে সুন্দরী আমার জীবনে আর কেউ আসতে পারবে না। কেউ নেইও। তখন কমলিনী বলে, সত্যি কথা বলছো? আর তখন নতুন বলে, হ্যাঁ। এরপর কমলিনী বলে, না আমার তো মনে হচ্ছে অন্য কিছু। আচ্ছা, এই মেয়েটা হঠাৎ করে তোমার জন্য এত পাগল হয়ে গেল কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন নতুন বলে, বাবা কমলিনী, তোমাকে তো আমি নতুন করে দেখছি। এই বলে কমলিনীকে জড়িয়ে ধরে। কমলিনী তখন বলে, কি করছো? বাড়িতে মানুষ আছে তো? এরপর নতুন বলে, এই কমলিনীকে তো আমি চিনি না। কমলিনী, তোমার মধ্যে কিন্তু আমি পরিবর্তন দেখছি। হঠাৎ করে এত পরিবর্তন, কি ব্যাপার কি? তখন কমলিনী না এমনিতেই বললাম আর কি। আসলে আমি তোমার এই যে যত্ন করি, এত গাইডে রাখি, তুমি তো কখনো কখনো বিরক্তও হতে পারো। তখন নতুন বলে, না ম্যাডাম, আমি কেন বিরক্ত হব? আমি তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। তোমার এই যে হাতে থাকতেই তো আমার ভালো লাগে। তখন কমলিনী বলে, তারপরেও আমার মাঝে মধ্যে মনে হয় জানো তো, এই যে তোমাকে আমি এত এত ঝামেলায় রাখি সব সময়, তোমাকে আমি এটা বলি ওটা বলি সব সময়, তুমি এত ঝামেলায় থাকো। কোন দিন না দিন কোন দিন তুমি আবার আমাকে ছেড়ে চলে যাও। অন্য তুমি না হলে তো অন্য কেউ আমার সাথে থাকতোই না এভাবে, আমাকে রেখে চলে যেত, সমস্ত কিছু আমার মেনে নিত না। আর তখন বলে, আমার ভাবতে অবাক লাগে। আর তখন বলে, আমার তো এখন ভয় হচ্ছে। এরপর নতুন বলে, তাই তোমার ভয় হচ্ছে? তোমার এরকম হঠাৎ করে মনে হলো আরেকটা মেয়ে যে কিনা আমার মেয়ের বয়সী, তাকে নিয়ে? আর তখন কমলিনী বলে, না এমনিতেই বললাম না, আমার জানি কেমন জানি লাগে। তখন কমলিনী চলে যেতেই নতুন তখন বলে, আচ্ছা কি হলো বলো তো তোমার, কেন এইসব কথাগুলো বলছো? আর তখন বলে, এই তোমার ঝামেলা মানেই তো আমার ঝামেলা। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ, তুমি ছাড়া যে আমি কিচ্ছু ভাবতে পারি না। হ্যাঁ মাঝে মধ্যে আমার অভিমান হয়, কারণ আমাদের তো এখনো কাল রাত্রিটা তো শেষ হলো না, তুমি তেমন করে আমার কাছে তো এখনো আসতেই পারলে না। কমলিনী বলে, আসলে জানো তো আমি না পারি না, অনেকবার চেষ্টা করেছি। তখন নতুন বলে, হ্যাঁ জানি, অনেকে এই ব্যাপারটা সবসময় সবকিছু পারে না, কিন্তু তারপরেও আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি না কমলিনী, বিশ্বাস করো। তখন কমলিনী বলে, আসলে একটার পর একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায় না, তার জন্য আমি ওরকম ভাবে আসতে পারছি না তোমার কাছে। তখন নতুন বলে, আমাদের দুজনের মধ্যে কাল রাত্রি যদি নাও ঘুচে, তাও কিন্তু আমি সারা জীবন তোমায় ভালোবেসে যাব, সারা জীবন ভালোবেসে যাব। এই নিয়ে আমার মনে কোনো রকম কোনো দ্বন্দ্ব থাকবে না। আমি মানসিকভাবে শারীরিকভাবে শুধুমাত্র তোমাকেই চাই কমলিনী, আর কাউকে নিয়ে আমি ভাবতেই পারি না। ওইসব জায়গায় আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারি না। আমি শুধুমাত্র তোমায় ভালোবাসি, তোমার মনটাকে ভালোবাসি।
অন্য কিছুকে আমি ভালোবাসি না কমলিনী, যে সেই জন্য আমি অন্য কাউকে চেয়ে নিব। কমলিনী তখন বলে, তারপরেও এই যে মিঠিকে নিয়ে কত দূর চলে যেতে হবে, তোমার খেয়ালও রাখতে পারবো না। তখন নতুন বলে, তাতে কি হয়েছে? আমি কি একা একা কম থেকেছি বলো? আর তাছাড়া তুমি তো আসবে যাবে, এটা নিয়ে এত মন খারাপ করার কি আছে কমলিনী? এখন যদি আমাদের ছেলে মেয়ের একটা সমস্যা হয়, সেটা নিয়ে তো আমাদেরকেই ভাবতে হবে। তখন কমলিনী বলে, তারপরেও আমার তো অভ্যাস হয়ে গিয়েছে বলো, আমি তো তোমায় ছাড়া একটুও থাকতে পারিনি, তাই তোমার সেবা যত্ন করতে করতে। তখন নতুন বলে, তারপরেও আমি আমি তোমায় নিয়ে ভাবতে পারি, আমি তো আছি, সব সময় তোমার জন্যই আছি, অন্য কোথাও কোনোদিনও যাব না। কেন তুমি বুঝতে পারো না বলো তো? স্বপ্নেও এটা আমি ভাবতে পারি না। তখন এই বলে কমলিনীকে জড়িয়ে ধরে নতুন আর বলে, তোমার সঙ্গে যদি আমার কাল রাত্র নাও করছে, তারপরেও সারা জীবন আমি তোমাকে ভালোবেসে যাব, তোমাকেই ভালোবাসবো, তোমাকে এভাবে আঁকড়ে ধরে থাকতে চাই কমলিনী, তুমি যে আমার জীবনের সবকিছু। আমি সারা জীবন তোমাকেই ভালোবাসি আর তোমাকেই ভালোবেসে যাব। বুঝতে পেরেছো? তোমার জায়গাটা না কোনো দিনও কেউ নিতে পারবে না, আমার জীবনে কেউ নিতে পারবে না। আর তোমার জায়গাটা তোমারই থাকবে, তুমি সবকিছু। আমার মনে হচ্ছে তোমার না সবসময় তোমার প্রতি একটা টান ফিল করি, তোমার স্পর্শ আমি ফিল করি, যেটা অন্য কোনোদিনও অন্য কাউকে নিয়ে আমার মনে হয়নি। শুধুমাত্র তোমার তোমার জন্য এই টানটা আমি ফিল করি, দেখো কমলিনী। তখন দেখা যাবে এই কথা বলেই নতুনকে আবার জড়িয়ে ধরে কমলিনী। এর পরবর্তীতে দেখা যাবে ইউরিন টেস্টটা যখন আনার পর জানতে পারে যে ওই টেস্টে মিঠি প্রেগনেন্ট নই, মিঠির একটা রোগ হয়েছে। তখন এটা জানতে পেরে সবাই তো অবাক হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।